কার্তুজ কাণ্ডে বিস্ফোরক তথ্য। শুধু কার্তুজই নয়, লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে বেআইনিভাবে বিক্রি হতো অস্ত্র। বিবাদীবাগের দোকানের আরও এক কর্মীকে গ্রেফতারের পর উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। কার্তুজ কারবারে নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 6। কার্তুজ কাণ্ডের তদন্তে নেমে বেঙ্গল এসটিএফ বিবাদীবাগের দোকানের আরও এক কর্মীকে গ্রেফতার করে। চাম্পাটি থেকে শান্তনু সরকারকে গ্রেফতার করা হয়। জয়ন্ত দত্ত ও হাজি রশিদ মোল্লাকে জেরা করে এই শান্তনুর নাম উঠে আসে। শান্তনু দোকানের অস্ত্র বেআইনিভাবে বিক্রি করত বলে অভিযোগ। জয়ন্ত দত্ত যেমন দোকান থেকে কার্তুজ নিয়ে বেআইনিভাবে বিক্রি করত, তেমনি ধৃত শান্তনু সরকার বেআইনিভাবে বিক্রি করত বন্দুক। আর এই শান্তনুর মা, তার কি বক্তব্য শুনবো। আমি তো ছিলাম না, আমি তো মেয়ের বাড়ি, ছেলের বোনের বাড়ি ছিলাম। আপনি এসে কি শুনলেন? আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম। তারপর আমি তো কিছু জানি না। তো কয় ছেলে মেয়ে শান্তনু? আমার একটাই মেয়ে। আচ্ছা, আপনি কি হন শান্তনু? আমি মা হই। আপনার ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান এটা? এনসিদা বন্দুকের দোকান। আচ্ছা আচ্ছা, কি অভিযোগ আপনার ছেলের নামে, কি অভিযোগে নিয়ে গেছে? সেটা তো আমি তো বলতে পারছি না। কি আমি তো না, আমি তো কিছুই ছিলাম না, আমি বলতেও পারবো না। ছেলে কি গুলি ফুলি বিক্রি করতে বাইরে, বন্দুক বিক্রি করতে? না 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 না, ওসব কোনো খবর, ওসব ওর ভেতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছেলে, ও একদম নিডি ম্যান যাকে বলে। কত বছর কাজ করছিল ছেলে? 2004 থেকে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। আমিও তো ডেলহাউসিতে কাজ করতাম, কোনো দিন ওর কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি। অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে বেআইনিভাবেও বন্দুক বাজারে গিয়েছে, কালোবাজারি হয়েছে কার্তুজের। কিছুই জানতো না দোকানদার। আর শুধুমাত্র কি একটা দোকান, নাকি বাকি দোকানগুলোও তদন্তের আওতায়? আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে আমরা ছিলাম, কার্তুজ কাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য। এতদিন অবধি এই তথ্য পাওয়া গিয়েছিল যে দোকানে হিসেবে কারচুপি করে কার্তুজ পাচার হয়েছে। এখন জানা যাচ্ছে শুধু কার্তুজ নয়, বন্দুক পর্যন্ত পাচার হচ্ছে কোথা থেকে? না, লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে। এতদিন মোটামুটিভাবে ছিল এরকমভাবে যে ভিন রাজ্য থেকে অস্ত্র পাচার হয়, বিভিন্ন অস্ত্র কারখানা, গোপন অস্ত্র কারখানা। কিন্তু এখন লাইসেন্স প্রাপ্ত দোকান, সেখান থেকে পাচার হচ্ছে গুলি, সেই গুলিতে অবৈধ কাজ কারবার চলছে, সেখান থেকে পাচার হচ্ছে বন্দুক। কিছুই জানতো না দোকান মালিক। একটা দোকান সামনে এসেছে, বাকি দোকানগুলোর কি অবস্থা? পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এতদিন পুলিশ এই গোটা বিষয়টাকে বুঝতে পারেনি। যদি বুঝতে পেরে থাকে, এতদিন সময় লাগলো কেন? এ নিয়েও কিন্তু প্রশ্ন করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অর্পণ ব্যানার্জি। অরিন্দম বাবু, আমি একটু শুরুতে মেকানিজমটা বুঝে নিতে চাইবো যে কিভাবে কারখানা থেকে এই সমস্ত দোকানগুলোতে গুলি বা বন্দুক আসে, তার হিসেব নিকেশ কিভাবে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো দোকানে বন্দুক টন্দুক লাইসেন্স ফাইসেন্স চায় না। এটা একটা ইনকোয়ারি হয়। কোনো দোকান যদি, কোনো লাইসেন্সপ্রাপ্ত দোকান লাইসেন্স যদি নিতে হয়, তার কতগুলো ফর্মালিটিস আছে। তাকে জানাতে হবে সে কোথায় দোকান করতে যাচ্ছে, তার নিয়ারেস্ট কী আছে, কোনো স্কুল আছে, মন্দির আছে, এবং সেখানে কি হতে পারে এগুলো সমস্ত, এবং বিল্ডিংটা কী ধরনের বিল্ডিংটা কতটা স্ট্রং, সমস্ত কিছু জানিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। এবং এটা যেমন ওপেনলি ইনকোয়ারি হয়, আবার সিক্রেট ইনফরমেশন সিক্রেটলি হয়। কি করে? লোকাল পুলিশ স্টেশন যে অফিসার ইনচার্জ, হি হ্যাজ গট ফুল পাওয়ার, সে একটা ইনকোয়ারি করে। আর ডিআইবি থেকে কিন্তু একটা ইনকোয়ারি করা হয়, কনফিডেন্সিয়াল ইনকোয়ারি। এবং এটা ইটস এ ভেরি ভাইটাল। পরবর্তীকালে যে লাইসেন্সটা হয় তাতে কিন্তু কতগুলি ক্যাটাগরি থাকে, যে সে কী ধরনের বন্দুক ইউজ করতে পারে। যেমন ধরেন হাতি মারার জন্য, জঙ্গলে যেগুলো করে সেটার সাথে, মানুষকে মারার জন্য, পাখি মারার জন্য, এগুলো সমস্ত ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরি সে কেন চাইছে, তার কতটা, মানে ধরুন তার আর্থিক সঙ্গতি কতটা, এইগুলো ইনকোয়ারি করার পরে হাইলি স্যাটিসফাই হওয়ার পরে ক্যালকাটায় কিন্তু আমাদের ডিসি, এবং আপনারা জানেন যে আর্মস সেকশনগুলো একটা সেকশন আছে, তারা কিন্তু এটা লাইসেন্স দেওয়া থাকে। শেষ করছি, আমি এই অবধি আপনার কাছে আরেকটু বুঝে নিতে চাইবো। তার মানে একটা দোকানে যতগুলো বন্দুক আছে, আমি দুটো ক্যাটাগরি করছি, বন্দুক আছে, কার্তুজ আছে। আমি যদি দুটো গোটাভাবে ভাগ করি, বন্দুকের মধ্যে ভাগ আছে সেটা আলাদা বিষয়। এইবারে একটা দোকানে ধরা যাক
বিবাদী বাগের এই দোকানে এতগুলো বন্দুক আছে, এতগুলো কার্তুজ আছে, তার একটা হিসাব তো সরকারের কাছে থাকবে নাকি না সেটা শুধুমাত্র দোকান মালিকের কাছে? এবার আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে লাইসেন্স দোকানে কিন্তু রেজিস্টার্ড মাস্ট, ঠিক, এবং সেই রেজিস্টার কিন্তু প্রত্যেক দিন সকালবেলা দোকানের মালিককে এসে কিন্তু দোকান খোলার পরে মিলিয়ে দেখতে হবে আমার কতগুলো ছিল এবং কতগুলো আছে, এবং যদি কোনো বিক্রি হয় তাতে কিন্তু সাথে সাথে আর্ম সেকশনকে কিন্তু জানাতে হবে। কেন ক্যালকাটা এটা যেমন জানাতে হবে, আপনাকে যেটা বলছি, স্টেটে যদি হয় ডিএম, এসপি কে যেমন জানাতে হয় তেমন ডিএম কিন্তু লাইসেন্স অথরিটি। মানে আমি বন্দুক কিনছি সে খবর সরকারের কাছে চলে যাবে, অবশ্যই যেতে হবে। এবং আমি যদি পারচেজার হই, আমি যদি দোকানে যাই যে একটা গুলি কিনতে হবে, কি কারণে তুমি কিনছো, পারপাসটা কি, এবং যদি কার্টিজ নেয় অনেক রকম ডিফারেন্স আছে, 12 বোর আছে, 3 বোর, অনেক রকম কার্টিজ আছে। যদি না হয়, যদি বিক্রি হয়, সাথে সাথে কিন্তু দিস ইজ, বিশেষ করে দেখুন বাংলাদেশে হওয়ার পরে আরো অ্যালার্ট হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেও যতটা বিক্রি হয় ততটা এই জায়গায় ধরা যাক আপনি দোকান মালিক, আপনি 10টা বন্দুক দোকানে রেখেছেন, এই 10টা বন্দুকের হিসেব নিশ্চয়ই সরকারের কাছে থাকবে, তারপরে তো 9টা বিক্রি হলো না 8টা বিক্রি হলো সেটা আলাদা বিষয়, তাই তো? এবং দেখুন আপনি যেটা বলছেন একদম কারেক্ট, কিন্তু এখানে স্পষ্ট প্রথমেই বলে দিই আপনাকে, যে 4টি ছেলে, যে 5টি ছেলে, যে 6টি ছেলে ধরা পড়েছে, আমি কালকেও বলেছি আপনাদেরকে, অনেককেই বলেছি, হারোয়া থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় বর্ডারিং এলাকা থেকে মুর্শিদাবাদ থাকবেই। এবং এই যে মানুষগুলো নেওয়া হয়েছে, আমি বলে দিচ্ছি, যদি আজকে ক্যালকাটা পুলিশ এসটিএফকে স্যালুট জানাই যে তারা আজকে জীবনতলা থেকে যেটা পার্সুয়েট করেছে, কিন্তু এই যে দোকানের মালিক, এই দোকানের মালিকের কিন্তু কনস্পিরেসি এবং অ্যাবেটমেন্টের চার্জ এনে তাকে অ্যারেস্ট করতে হবে, চার্জশিটে অ্যারেস্ট করাতে হবে। আচ্ছা, কিন্তু অর্পণ, যদি এই ধরনের দোকানগুলো এরকম ভয়ঙ্কর কাজ হয়ে থাকে, আমরা জানি না, একটা দোকানের খবর তো সামনে আসছে, এত হাজার কার্তুজ সামনে আসছে, আমরা জানি না এখনো এই শান্তনু যে গ্রেপ্তার হয়েছে সে কতগুলো বন্দুক পাচার করেছে, জানতে এত সময় লেগে গেল? বিষয়টা হচ্ছে বিধানসভা নির্বাচন সামনে, এখন থেকে খুব বেশি হলে 1 বছর 1 মাসের দেরিতেই বিধানসভা নির্বাচন যেমনটা হয়। বিষয়টা হচ্ছে যে এই নির্বাচনের আগে বাংলার বুকে কার্তুজ, বন্দুক এইসব ঢুকিয়ে নির্বাচনের সময় বাংলাকে অশান্ত করার একটা চেষ্টা। ঢুকিয়েছে কোথায়? তো বেরিয়েছে। ঢোকালে না বুঝতাম, ঠিক আছে, না ঢুকছে ভিন রাজ্য থেকে আসছে, রাজ্যের লাইসেন্স প্রাপ্ত দোকান সেখান থেকে বেরোচ্ছে। হ্যাঁ, ঢোকানোর থিওরিটা এখানে খাচ্ছে না। রাজ্যের লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে বেরোচ্ছে, কিন্তু যারা যারা সেগুলোকে আমদানি করেছে এবং অবৈধভাবে যারা আমদানি করেছে, যে দোকানের মালিক, তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা উচিত। এবং শাস্তির আগে তার থেকে বিস্তারিত এটা জেনে নেওয়া প্রয়োজন যে কিভাবে এই পুরো র্যাকেটটা কাজ করছে। রাজ্য সরকারের, রাজ্য পুলিশের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, তারা পুরো বিষয়টা রহস্যভেদ করতে পেরেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বর্ডার এলাকাগুলো দিয়ে, যেমন হারোয়ার কথা বলা হচ্ছে, হারোয়া থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বিভিন্ন বর্ডার এলাকায় বাংলাদেশে এই ধরনের অচলাবস্থা তৈরির পর থেকে রাজ্য প্রশাসন নিশ্চিতভাবে সচেতন ছিল, সতর্ক ছিল, কিন্তু তাও যদি কোথাও প্রশাসনিক কোনো গাফিলতি থেকে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার সেগুলোকে অ্যাড্রেস করেছেন নবান্ন থেকে। যদি তাও আইবিতে কোনো সমস্যা থেকে থাকে এবং কোনো লার্জার কনস্পিরেসি থাকে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য প্রশাসনকে যেন তেন প্রকারেণ রাজ্য প্রশাসনের ফেস লস করানোর, পুরো বিষয়টার একটা পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আমাদের সঙ্গে বিজেপির জ্যোতি চ্যাটার্জি রয়েছেন, আমি জ্যোতির কাছে যাবো। জ্যোতি, কি মনে হয় এটা লার্জার কনস্পিরেসি? কারণ একদিনে তো বিষয়টা হয়নি, হতে হতে গিয়েছে, এবং বিভিন্ন ঘটনায় এই ধরনের কার্তুজ যে পাওয়া গিয়েছে, এতে প্রমাণ হয় যে এখান থেকে হাত বেরিয়ে একাধিক দুষ্কৃতীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এবং এটা একদিনের কাজ নয়, চলছিল বেশ কয়েক বছর ধরে। শুভ্রজিদা, এই যে ডিবেটটা যেটা হচ্ছে, অবাক হওয়ার কিছু নেই এই কারণের জন্যে। তার কারণ হচ্ছে, আপনি খাগড়াগড় কাণ্ডের কথা মনে থাকবে আপনার, 2014 সাল 2রা অক্টোবর, মানে গান্ধীজির যেদিন জন্মদিন, নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, উপরে জেএমবি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, তার জঙ্গিরা বোম বাজছে, এবং দীর্ঘদিন ধরে ছিল। এটা তো দেখেছি বাংলার মানুষ। তো সুতরাং এই যে দীর্ঘদিন ধরে একটা সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, প্রশাসন জানে না? এটা হতে পারে কোনো দিন? এই যেটা তুমি একটু আগে পয়েন্টেড আউট করলে, এইটা প্রশাসন জানে না, স্থানীয় পুলিশ জানে না, গোয়েন্দা সংস্থা জানে না। আসলে ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হয় হচ্ছে, অনুব্রত মণ্ডল যখন বলে যে পুলিশের গাড়িতে বোমা মারো, কে মারবে বোমাটা? তৃণমূল কংগ্রেসের লোক, গুন্ডারা। কোথা দিয়ে পাবে বোমাটা? তার মানে উনি জানেন যে বোমাটা কোথা দিয়ে আসে,
এই যে তৃণমূল কংগ্রেসের এইরকম লেভেলে ছোট বড় মেজো এরা ভোটের স্বার্থে বাংলার মাটিকে রক্তাক্ত করবে, এটা তো খুব স্বাভাবিক। আজকে বাংলা যেভাবে, কিন্তু অর্পণরা তো বলছে ধরেছে যেহেতু পুলিশ, বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, বৃহত্তর ষড়যন্ত্র, ভোট আসছে সেই কারণে। আচ্ছা আমি বলি, এই যে ধরুন এই দোকানটা থেকে হয়েছে, এটা তো বাইরে থেকে আসেনি। এটা যদি বাইরে থেকে আসতো তাহলে বোঝা যেত মুঙ্গের থেকে এসেছে, XYZ যে কোনো জায়গা থেকে এসেছে। এইখান থেকে তো যাচ্ছে, একটা দোকান থেকে যাচ্ছে, লাইসেন্স প্রাপ্ত দোকান, মানে কেন ইমাজিন লাইসেন্স প্রাপ্ত দোকান, তাহলে লাইসেন্স প্রাপ্ত দোকানের পরে মানে সম্প্রসারিত জানা থাকা উচিত, জেনে থাকা উচিত, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় সার্ভিলেন্স হয় এবং স্থানীয় পুলিশ সার্ভিলেন্স করে এবং আপ টু গোয়েন্দা সংস্থা পর্যন্ত সার্ভিলেন্স থাকে। কোন দোকানগুলোতে? লাইসেন্স প্রাপ্ত দোকানগুলোতে। তাহলে লাইসেন্স প্রাপ্ত দোকানগুলোতে যখন এরকম কর্মকাণ্ডগুলো হচ্ছে, তার মানে তারা কেউ জানে না এটা হতে পারে? আসলে ব্যাপারটা হচ্ছে, যখন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি মনে করেন বাংলার মাটিকে রক্তাক্ত করবেন শুধু ভোটের স্বার্থে, তো বলে দিতে পারে যে ভাই আমি ভোট লুটে নেবো, আমি এরকম ভাবে রক্তাক্ত করব, আমরা হয়তো ভোটে পার্টিসিপেটই করবো না বাংলা মানুষের স্বার্থে। 26-এর অনেক দেরি আছে, তার আগে যদি এসব কথা তুমি বলতে শুরু করো তাহলে তো এখন তো প্রিপারেশন স্টার্ট, প্রিপারেশন নিতে হয়, তো মাটি তো গরম করতে হবে, যাতে কিনা এই একটা হয় না, মানে আপনার তো গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে। একটা জায়গায় একটা মানে অস্ত্র শস্ত্র রয়েছে, সেটা তো গ্রাসরুট বুথ লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে। আচ্ছা অর্পণ, খুব তাড়াতাড়ি বিষয়টা হচ্ছে খাগড়াগড় কাণ্ডের সময় জ্যোতিদার দল যাকে মূল অভিযুক্ত হিসাবে দাগিয়ে দিত, সেই মুকুল রায়কে পরবর্তীকালে জ্যোতিদার দল সাদরে বরণ করেছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাজ্য পুলিশ, আমি যেমনটা বললাম রাজ্য প্রশাসনই কিন্তু পুরো বিষয়টার রহস্যভেদ করেছে এবং রাজ্য পুলিশের মুকুল রায়ের সাথে কোনো জড়িত ছিল না এর মধ্যে। এটা জঙ্গি সংগঠনের কাজ ছিল এবং সবথেকে আমি বলি তোমাদের দলের তৎকালীন নেতারা বলতো যে মুকুল রায় আর মির্জা ছিল তখন মুকুল রায়ের ঘনিষ্ঠ। তুমি বলবে, আমি কারেক্ট করে দিই। কারেক্টটা হচ্ছে যে সেই নথিগুলোকে পুড়িয়ে ফেলা হয় এবং এনআইএ এসে বলে যে নথিগুলো ইম্পর্টেন্ট নথিগুলো ছিল, সেই নথিগুলোকে ইন্টেনশনালি রাজ্য সরকারের পুলিশ পুড়িয়ে ফেলেছিল। তোমাকে এটা কারেক্ট করে দিই। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, যদি সেই ঘটনা ঘটে থাকে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যাই হোক আজকে খাগড়াগড়টা ইস্যু নয়, বিষয়টা হচ্ছে আমি আগেও যেমনটা বললাম, গোটা রাজ্যের মানুষ জানেন যে এই পুরো বিষয়টা রহস্য ভেদ করেছে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের STF। এবং জ্যোতিদা যেমনটা বললো যে স্থানীয় পুলিশের পেট্রোলিং, সেখানে কি কি বিক্রি হচ্ছে, লাইসেন্স প্রাপ্ত দোকানগুলোতে কি কি আছে সেগুলো দেখাটা তাদের দায়িত্ব। নিশ্চিতভাবে দেখা হয়েছে, তারা তাদের কাজ করেছেন বলেই এই বিষয়গুলো সামনে এসছে, না হলে এই বিষয়গুলো তো সামনেই আসতো না যদি রাজ্য প্রশাসন তাদের কাজ সঠিকভাবে করতো। দেরি হয়েছে, সেটার জন্য তদন্ত হওয়া প্রয়োজন। আমি তো প্রথমেই বললাম কেন দেরি হলো, কেন আরো তাড়াতাড়ি বিষয়টার রহস্য ভেদ করা গেল না। এত কার্তুজ, এত বন্দুক লাইসেন্স প্রাপ্ত দোকানের মাধ্যমে বেআইনিভাবে বিক্রি হচ্ছে, যে দোকানের মালিক তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলকভাবে যা যা ব্যবস্থা গ্রহণ করা সেগুলো গ্রহণ করা হোক। এবং আমি আবারও বলছি লার্জার কনস্পিরেসির কথা, তার কারণ হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন, বিজেপি CPM কংগ্রেস এখানে শূন্য, বিজেপি প্রায় গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ, তাই যেন তেন প্রকারেণ বিধানসভা নির্বাচনে তড়ি পার করতে গেলে যদি কোনো যেন তেন প্রকারেণ যদি কিছু করতে হয়, কোনো কারসাজি করতে হয়, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে সামনে আনা দরকার। আমি এই জায়গা থেকে অরিন্দমের কাছে আসবো। এই যে দোকানের মালিক বলছেন যে হিসেবে গরমিল ছিল, তাতে এই বিষয়টা সামনে এসেছে। একই দোকানে অন্তত মানে একাধিক কর্মচারী এই কাণ্ডে জড়িয়ে পড়ছেন, তিনি কিছু জানছেন না, এই বিষয়টা একটু অস্বাভাবিক না? এবং যদি এরকম একটা সিস্টেম হয়ে থাকে যে এই বিষয়টা সামনে আসে যে এই দোকান থেকে এই ধরনের বিষয়গুলো হচ্ছে, শহরে তো আরও দোকানগুলো স্ক্যানারে আসা উচিত ইমিডিয়েটলি। দেখুন, প্রথম কথা আমি একটু বলে দিই আমার বন্ধুকে, যে খাগড়াগড় ইস্যু বললেন, উনি অনেক কিছু জানেন না। সেটা হচ্ছে কি, এনআইএ যদি না নিত 30 জন অ্যারেস্ট হতো না, এনআইএ যদি না নিত তাহলে 19 জনে কনভিকশন হতো না। আপনি একটু খোঁজ খবর নেবেন। তানিয়া পারভিনকে একটু বলে দিক, জানেটা উল্টো পাল্টা মানুষকে বলে বেড়াচ্ছে। তানিয়া পারভিনকে যে অ্যারেস্ট করেছিল, স্যালুট জানাই আমার STF-কে। পরবর্তীকালে যে ঘটনাগুলো সেগুলো যদি আজকে এনআইএ না নিত, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যদি না নিত, 19 জনে কনভিকশন পাই হতো না। আপনি একটু খোঁজ নিয়ে নিন। এবার আপনাকে বলি যে ঘটনাটা উনি বলছেন ওয়্যারলেসে ঘুরে ঘুরে এগুলো দেখবে, দিস ইজ নট দ্য ডিউটি অফ ওয়্যারলেস অফিসার। এগুলো প্রত্যেকটা মুদি দোকানে মাংস পাওয়া যায় না, প্রত্যেকটা ক্যাটাগরি আছে। এই যে আপনি যে বক্তব্যটা বলেন, আমি তো আজকে বললাম যে এটা হচ্ছে গিয়ে মালিকের, যদি দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ শপ ওনার, এবং যদি তার ফল্ট হয় তাহলে তার এগেনস্টে কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট, আর্মস অ্যাক্ট এ সমস্ত দেবে। কিন্তু আপনি আমাকে বলুন আজকে
যে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল সিকিউরিটি কমিশন কবে 2006-2018, একমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছিল স্টেট সিকিউরিটি কমিশন কবে 2022-এ। কেন? সাধারণ মানুষের নিরাপত্তা। আপনি আমাকে বলুন তো, এই নিরাপত্তা সিকিউরিটি এন্ড সেফটির জন্য আজকে 2022-এর পরে কতজন মানুষের মৃত্যু হয়েছিল সেটা কি গলা টিপে করেছিল? আজকে হত্যা করেছিল ফায়ারিং করে। এবার আপনি আমাকে বলেন, একের পর এক বিভিন্ন জায়গায় ডিজি পর্যন্ত আজকে অ্যালার্ট করাচ্ছে, মুখ্যমন্ত্রী অ্যালার্ট করাচ্ছে, আজকে বলছে লার্জার কনস্পিরেসি। আমার লজ্জা লাগে জানেন এটা যে কত বড় ব্যর্থতা। লাইসেন্সওয়ালা দোকান থেকে আর্মস চলে যাচ্ছে, এবং আমরা যারা থানায় চাকরি করেছি, শুনে নিন দর্শকবৃন্দ, যারা থানায় চাকরি করছি, যদি ভালো অফিসার ইনচার্জ হয়, আমরা শিক্ষা নিয়েছি যে থানায় জয়েন করার পরে লাইসেন্স দোকান, কতগুলো লাইসেন্স, আজকে গান থাকে, তাদেরকে বাড়িতে যাওয়া, তাদের গান ব্যারেলে আছে স্মেল নেওয়া, তাদের কাউন্ট করা, তাদের লাইসেন্সের সাথে মেলানো, কতগুলো গুলি এনেছে, এইগুলো হচ্ছে দিস ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ অফিসার। আজকে যে লাইসেন্সওয়ালা দোকান থেকে আজকে চলে যাচ্ছে, বলছে দিস ইজ নাথিং বাট দ্য লার্জার কনস্পিরেসি। আচ্ছা, তার মানে আমি অর্পণ আসবো, তার মানে যদি এটা কি সাফল্যের আড়ালে একটা বড়সড় ব্যর্থতাও কিন্তু বোঝা চাপছে, তার মানে? না, ব্যর্থতা নয়, ব্যাপারটা হচ্ছে এটা কিসের ব্যর্থতা আপনি বলুন তো। তুমি কি বলছো ইচ্ছাকৃত? আমি বলছি দ্যাট ইজ কমপ্লিটলি ইন্টেনশনাল। আপনি বলুন যে এই যে আপনার বকটুই কাণ্ডে কে ডাকলো পুলিশকে? বলছে মুখ্যমন্ত্রী বলছে যে আনারুল্লাহ আনারস, সে পুলিশ ডাকেনি। তো সুতরাং এই যে পুলিশ যখন প্রশাসনের যখন দলীয়করণ হয়, যেটা এখানে পুলিশ কর্তা রয়েছে উনি ভালো বলতে পারবেন, প্রশাসনের দলীয়করণ যখন হয়, প্রশাসন যখন নিয়ন্ত্রিত হয় হচ্ছে দলের দ্বারা, এবং সেই দলের স্বার্থ যাতে থাকে, মানে স্বার্থ যাতে রক্ষা হয়, তার জন্য যা খুশি তাই করব। আপনি জানেন বিভিন্ন জায়গায়, একটা জায়গায় নির্বাচনে পরাজিত হলো এক তৃণমূল কংগ্রেস, কার ট্রান্সফার হওয়া উচিত? তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির, ব্লক সভাপতির। কিন্তু ইন্টারেস্টিংলি বাংলাতে যখন নির্বাচনে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস, জেলার এসপি ট্রান্সফার হয়, আপনার এসডিপিও ট্রান্সফার হয়, ওসি ট্রান্সফার হয়। তার মানে হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা হয় পুরোপুরি পুলিশের মাধ্যমে, এবং যে কারণের জন্য পুলিশ যখন দলীয়করণে পরিণত হচ্ছে, তখন এইরকমভাবে বোম বন্দুক যে তৃণমূলের নেতাদের হাতে পৌঁছাবে, এটা অতীব স্বাভাবিক। মানে এটা কিন্তু একটা সাধারণ ঘটনা নয়। এটা ভোটের স্বার্থে, পুরোপুরি যা হচ্ছে ভোটের স্বার্থে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই তৃণমূল কংগ্রেস বাংলা পার্টিকে রক্তাক্ত করতে চাইছে। অর্পণ না, বিষয়টা হচ্ছে আমি স্যারকে একটু কারেক্ট করে দিই যে এনআইএ তদন্ত নিয়ে আমি একটি কথাও খাগড়াগড়ের বিষয়ে বলিনি, আমি শুধুমাত্র মুকুল রায়ের বিষয়টা নিয়ে বলেছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে আমাদের জ্যোতিদা যেটা বলছিল যে এসপিকে ট্রান্সফার করা, এটা খুব সম্ভবত উনি তাহেরপুরের ঘটনাটা নিয়ে বললেন। জ্যোতিদার এটা জেনে রাখা দরকার যে তাহেরপুরের এসপির ট্রান্সফারটা একদমই রুটিন ট্রান্সফার ছিল, এবং তার সাথে যেটা ওনারা বারংবার বলেন জেলা সভাপতি ট্রান্সফার, তৎকালীন যিনি জেলার সভানেত্রী ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার, তাকে সরিয়ে পরবর্তীকালে দেবাশিস গাঙ্গুলিকে দায়িত্ব দেওয়া হয়। এই ঘটনাটা ঘটেছে। এবং আমরা কেন বলছি যে কথাটা বলছি, এখানে তো একজনও তৃণমূল কংগ্রেসের নেতা, বুথ স্তরের কর্মী তার সরাসরি যোগ রয়েছে এখনো অব্দি জানা যায়নি। এখন জানা যায়নি, তদন্তে উঠে আসেনি। তোমরা কথায় কথায় সিবিআই, ইডি, এনআইএ তদন্তের দাবি করো, তোমরা যাও, তোমরা কোর্টে যাও, তোমরা এটাতেও এনআইএ তদন্তের দাবি করো। ভূপতিনগরে যখন বিস্ফোরণ হলো, দেখা যায় যে তৃণমূলও হয়, তাহলে তো তোমরা বলবে যে ঢিল ছুড়লো তো সবাই তৃণমূল, আমরা কি করবো? না, আমি তো প্রথমেই বললাম যে পুরো বিষয়টার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং যদি প্রশাসনিক স্তরের কেউ যুক্ত থেকে থাকে, যদি শাসক দলের কেউ যুক্ত থেকে থাকে, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য প্রশাসন সেটা করতে বদ্ধপরিকর। আমি বলি ব্যাপারটা হচ্ছে অর্পণ একটা খুব ভালো স্পিচ দিল। স্পিচটা কি যে যুক্ত থাকবে তাকে অ্যারেস্ট করা হোক। তাহলে অনুব্রত মণ্ডল যখন পুলিশের গাড়িতে বোমা মারে বলে, তখন কি সাসপেন্ড করা হয়েছিল? মুখ্যমন্ত্রী স্বয়ং যখন জগদ্ধাত্রী পুজোর রাত্রেবেলা ক্ষমতা আসার পরে যখন নিজে চলে যান দুষ্কৃতীদেরকে ছাড়ানোর জন্য, যখন আমি দেখি যখন মুখ্যমন্ত্রী নিজে বক্তব্য আমরা দেখিনি। অগ্নিমিত্রা পাল যখন গত লোকসভা নির্বাচনে মেদিনীপুরের ক্যান্ডিডেট বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হলো, তো থানার আইসির সামনে বসে কি অসভ্যতাম করেছিল সবাই দেখেছে। বক্তব্য দিয়ে লাভ নেই অর্পণ, তার কারণ তোমার দলের নিজের দুষ্কৃতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চলে গেছিল। পুলিশকে যে নোংরা নিয়ে গেছিল, শুভেন্দু অধিকারীর ভিডিও রেকর্ডিং আছে, রাজ্য পুলিশকে গালাগালি করেছে, শাহজাহানকে সাসপেন্ড করা হয়েছিল, শুভেন্দু অধিকারী রেকর্ডিং আছে, তুমি বললে আমি শুনিয়ে দেবো। রেকর্ডিং শুনে তো লাভ নেই, আলটিমেটলি কি করছে? প্রমাণ আছে, ব্যবস্থা পুলিশকে গালাগালি করেছে বাবা তুলে। কাকে?
শুভেন্দু অধিকারী, তুমি প্রমাণ চাও? রাজ্য পুলিশ। পুলিশ যদি আজকে দলীয়করণে পরিণত হয়, এই তো পুলিশ যদি সমস্যা। মানুষের স্বার্থ রক্ষা না এই তো করে, তাহলে পুলিশকে গালাগালি করা যদি যায়। মানুষের স্বার্থ পুলিশের রক্ষা বাবা না তোলা করে, যায়। যদি দলীয়করণ হয়, তুমি যদি বলো যদি তৃণমূলের স্বার্থ পুলিশের রক্ষা বাবা করে, তোলা যায় তো? তাহলে তো কথা বলতেই হবে। পুলিশের বাবা আজকে তুলে বলা যায়। তুমি যদি থাকতে তুমি একই কথা বলতে। ও পুলিশের বাবা তোলা যায়, বিরোধী দলনেতার পদে বসে তিনি বলতে তাহলে পারেন। পুলিশের দলীয়করণটা হওয়া যায়, পুলিশ তৃণমূল কংগ্রেসের মানে সমর্থক হিসেবে কাজ করবে, সেটা হওয়া যায়। আরে কোথায় পুলিশ তৃণমূল কংগ্রেস? ওই যে পুলিশের বোমা মাতো, তারপরে অনুব্রত মণ্ডল আনারসকে বলছে যে পুলিশ গ্রামাঞ্চলে এই ঘটনা ঘটতে পারে। গ্রামাঞ্চলে কোনো মানুষ যদি একদম স্তরের কোনো মানুষ চাইলে তিনি স্থানীয় কোনো নেতৃত্বকে গিয়ে বলেন যে পুলিশ ডাকুন। আচ্ছা, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে দুষ্কৃতিকারীদের ছাড়িয়ে নিয়ে চলে আসলেন, আচ্ছা অরিন্দম কাছে আছে। দেখুন, প্রথম কথা, এখানে একটা আলোচনা, সিরিয়াস আলোচনা হচ্ছে, যেটা মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নটা। সেখানে কে কাকে কি বলেছে এটা আপনার বাক স্বাধীনতা আছে, কিন্তু আপনি আমাকে একটা চিন্তা করেছেন কি? শুনুন, একটা চিন্তা করেছেন যে ঘটনাটা ঘটেছে লালবাজার থেকে স্টোন স্ট্রিটের ডিস্টেন্স, লালবাজার থেকে পাশে ঘটনাটা ঘটেছে। আপনার ভাবুন এই জায়গাটা, এটা চিন্তা করে দেখুন যে লাইসেন্সওয়ালা দোকান থেকে কিভাবে চলে যাচ্ছে। শুনুন, আজকে 25/6/2024 মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছিলেন প্রশাসনিক যে আমি কি রাস্তায় নেমে ঝাড় দেব, মনে আছে আপনার? কেন বলেছিলেন? মানুষের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্ন নিয়ে আজকে নানা রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। আজকে আমি আপনাদের বলে দিচ্ছি, যেভাবে আর্মস চতুর্দিকে, নিশ্চয়ই থ্যাঙ্কস জানাতে হবে ইন পারসুয়েশন অফ এ সিক্রেট ইনফরমেশন ফ্রম জীবনতলা, এটা স্টেট পুলিশ করেছে। পরবর্তীকালে এসটিএফ হচ্ছে, ক্যালকাটা পুলিশ যেটা করেছে, আমি বলছি স্যালুট জানাই, কিন্তু প্রশ্ন হচ্ছে সাহসটা পাচ্ছে কি করে? তার মানে কি সর্ষের মধ্যে ভূত থাকার সম্ভাবনা আছে? আমি এই জায়গাতেই আসবো, আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আমি বিরতির পর এই জায়গাতেই আসবো, যে যেরকম আপনি বললেন যে একেবারে নাকের ডগা, তার মানে কি কোথাও গিয়ে সর্ষের মধ্যে ভূত আছে? অবশ্যই পুলিশ এখানে এগিয়েছে বলে এত বড় সড়ো পর্দা ফাঁস হয়েছে, কিন্তু ভালো জিনিস বলতে হবে, একাংশ কি এর সঙ্গে জড়িত আছেন, সেই কারণে একটা হিসেব নিকেশের গোলমিল করে বিষয়গুলো এভাবে অবাধে পাচার হয়ে যাচ্ছে। এবং বারবার যে প্রশ্ন তুলছি, এই সিস্টেম কি বাকি দোকানগুলোর সাথে হয়ে গেছে, সেরকম সম্ভাবনাও কি আছে? খতিয়ে দেখা কি উচিত নয়? বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন। সময় খুব কম, সবাইকে একটু সংক্ষেপে বলতে হলো। অর্পণ, তার মানে যে প্রশ্নটা আমি করলাম, যে এটা কি তুমি মানবে যে পুলিশের একাংশরও এর সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারে? আমি বলছি সম্ভাবনার কথা, এরকম আশঙ্কার কথা। আমি প্রথমেই যে লার্জার কনস্পিরেসির কথা বললাম, সেটা সম্পূর্ণটাকে নিয়েই বলেছি, যে রাজ্য প্রশাসনের একাংশ কিন্তু রাজ্য প্রশাসনকে, রাজ্য সরকারকে কলঙ্কিত করার জন্য এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। সেই কারণেই আমি বললাম লার্জার কনস্পিরেসি। আমি শুধু বলছি না যে বিরোধী রাজনৈতিক দল যুক্ত, এবং অত্যন্ত সিরিয়াস ম্যাটার। মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ রাজ্যের মানুষকে সিকিউরিটি সেফটি দিতে, তিনি বারংবার অ্যাড্রেস করেছেন ঘটনাগুলো, এই ধরনের তার আইবি ডিপার্টমেন্ট, গোয়েন্দা বিভাগ, তিনি রাজ্যের স্বরাষ্ট্র এবং পুলিশ মন্ত্রী, এবং তিনি রাজ্যের অভিভাবিকা প্রশাসনিক প্রধান হিসাবে বারংবার যখন অ্যাড্রেস করছেন, তখন কে বা কারা মুখ্যমন্ত্রীর কথা অমান্য করে এই ঘটনা ঘটাচ্ছে, আদেও প্রশাসনের সাথে যুক্ত কিনা, যদি যুক্ত থেকে থাকে কারা যুক্ত, গোটা বিষয়টার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আচ্ছা জ্যোতি, বলছি সব্যদা, তোমার মনে থাকবে যে সন্দেশখালীতে ইলেকশনের আগে, ঠিক আগে 24-এর ইলেকশনের আগে RDX পাওয়া গেল, NIA নামতে বাধ্য হয়েছিল, ওই আমরা দেখলাম একটা রোবটের মতো চাকা নিয়ে যাচ্ছে, এই দৃশ্য তো আমরা দেখেছি এখানে। আজকে ধরুন এই যে বন্দুকগুলো বা এই কার্তুজগুলো কারা নিয়ন্ত্রণ করছে, কাদের হাতে, কারা এটাকে নিয়ন্ত্রণ করছে, ইম্পর্টেন্ট হচ্ছে সেটা। সেই যেটা এই যে বন্দুকগুলো আজকে আপনার বাড়িতে ইউজ হবে না তো, আমার বাড়িতে ইউজ হবে না তো, বা আপনার দর্শক যারা দেখছে তাদের বাড়িতে ইউজ হবে না তো? হতে তো পারে, কারণ সুশান্ত ঘোষকে যখন মারতে গেল, তাই সে যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যখন গুলি করছে, হয়তো গুলিটা এদিক ওদিক চলে যেতে পারতো, বার হয়নি বলে। আজকে আপনি, আমি, আপনার দর্শক কেউ কি সুরক্ষিত? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরোপুরি ভেঙে পড়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই মুখ্যমন্ত্রীর হাতে এই বাংলা নিরাপদ নয়। বাংলায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়ে রাষ্ট্রপতি শাসন হয় বিজেপি শাসিত মণিপুরে। আচ্ছা অরিন্দম, দেখুন, যে আলোচনাটা হচ্ছে, আমি আপনাদের বলি, আমাদের যেটা আছে ব্যালিস্টিক স্টেটস,
এটা এত সুন্দর, আমার কিন্তু একটা আশঙ্কা হচ্ছে যে মালদাতে যে বাবলা সরকারকে যে গুলি করে হত্যা করা হয়েছে, কসবাতে যে আর্মস ইউজ করা হয়েছে, যদি ব্যালিস্টিক টেস্ট ধরা পড়ে যেগুলো মিসিং হয়েছে, তার সাথে হয়তো কিছু মিল পাওয়া যেতে পারে। আরে ভাই, আমাদের ভারতের সংবিধান যে তৈরি করছে তাকেই মানতে পারছে না। আজকে দমদম মিউনিসিপ্যালিটি জেলের সামনে আজকে দেখুন যে জায়গাটা, ওখানে আম্বেদকর একটা ব্রিজ রয়েছে, সেখানে কিভাবে দখল হয়ে যাচ্ছে জিনিসগুলো, সব দখল হয়ে যাচ্ছে। সেখানে পর্যন্ত আজকে রাজনৈতিক এটা মিল নেই। মিল আছে এই কারণেই বলছি যে দমদম সব বিভিন্ন জায়গায় যে সমস্ত আর্মস পাওয়া যাচ্ছে, যেভাবে মানুষের কাছে আর্মস চলে যাচ্ছে, যেভাবে আজকে মৌলিক অধিকার খণ্ডন হচ্ছে, স্টেট পুলিশের আন্ডারে হচ্ছে গিয়ে রাজ প্রশাসন। প্রশাসন যদি আজকে চেষ্টা করছে কিনা, নিশ্চয়ই চেষ্টা করছে। আপনি আমাকে দেখান তো ভাই কটা কনভিকশন হয়েছে, কত আর্মস রিকভারি হয়েছে, কাদের এগেস্টে হয়েছে, তাদের মাথা কজনকে ধরা পড়েছে এবং কজনের এগেস্টে চার্জশিট হয়ে তাদের আজকে জেল হয়েছে, আপনি আমাকে দেখান। আমি আপনাকে বলে দিতে পারি জেল শূন্য যাচ্ছে যে বেগে, তার দ্বিগুণ বেগে তারা বেরিয়ে চলে এসছে। শেষ করছি একটা কথা বলে, ভারতীয় ন্যায় সংহিতা যেটা তৈরি হয়েছে, আপনি কি দেখাতে পারেন সেখানে কাস্টোডি ট্রায়ালে গল্পটা আছে? আপনি কি দেখাতে পারেন যে ওখানে উইটনেস প্রোটেকশন সিস্টেম আছে, যে আর্মস রিকভারি হচ্ছে সিজার লিস্ট হবে, সাক্ষী দেবে কে? আপনি দেবেন? দুজনের প্রতিক্রিয়া নেব খুব সঙ্গে। অর্পণ, না, বিষয়টা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতা এটা তো বিজেপি এনেছে, তো তারা আমি সেটা বলছি না, লোকসভায় পাস হয়েছে, সেটা লোকসভায় যারা সংখ্যাগরিষ্ঠ দল আছে তারা বলেছে বলেই না পাস হতে পেরেছে। আমি সেই বিষয়টাতে যাচ্ছি না, বক্তব্যটা অত্যন্ত স্পষ্ট। সেটা হচ্ছে রাজ্যের যে কোনো প্রান্তে এই ঘটনা ঘটুক না কেন, সামনে বিধানসভা নির্বাচন আছে এবং বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের উচিত আরো তৎপরতা এবং সতর্কতা অবলম্বন করে এই ঘটনাগুলো একটা দুটো জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গা বর্ডার অঞ্চলগুলোকে। অর্পণ, এক সেকেন্ড আমি এটা বলি। সেটা হচ্ছে তোমার বাড়ি হাওড়াতে একটা তৃণমূল নেতা মারা গিয়েছিল, মানে মার্ডার হয়েছিল, তার বিচার কিন্তু হলো না। এবং চার্জশিটে যাদের নাম ছিল সভ্যতা, তাদের নামকে ইন্টেনশনালি বাদ দেওয়া হয়, যার কারণের জন্য আপনি জানেন হাইকোর্ট থেকে ভর্সনা স্বীকার করা হয়। নামটা বলতে, সুতরাং কোন তৃণমূল নেতা সে সবাই জানে, তৃণমূল নেতা কোন তৃণমূল নেতা সবাই জানে যে বালি যখন, হ্যাঁ একদম, তখন সিবিআই ছিল, চার্জশিট দিতে পারলো না। সিবিআই নয়, সিবিআই মার্ডার কেসের তদন্ত ক্যালকাটা হাইকোর্ট সিবিআই কে দিয়েছে। কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের আন্ডারে ছিল তখন ওটাকে এই রাজনৈতিক বিতর্ক চলতেই থাকবে। কিন্তু যে তথ্য, ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে যে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে এভাবে অস্ত্র এবং কার্তুজ বিক্রি হচ্ছে, একেবারে শিকড় থেকে এই ঘটনার তদন্ত না করলে, কারা কারা জড়িত, দোকানগুলোর ভূমিকা যদি তদন্ত না করা যায়, তাহলে সামনে কিন্তু ভয়ঙ্কর বিপদ। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।